বাবা, ওই ডাইনির হাত থেকে তোমাদের জামাইকে বাঁচাও, ও আমাদের সবাইকে খেয়ে ফেলবে। ডাইনি আমাদের সবাইকে খেয়ে ফেলবে মানে? ও, তুই যাত্রা রাখার কথা বলছিস? সে তো এই গ্রামে ছিল না, সে আবার কোত্থেকে এলো? এলো আবার কি, সে তো পাশের গ্রাম নয়নপুরেই আছে, ঘর ভাড়া নিয়েছে। হ্যাঁ বাবা, তোমাদের জামাই এখনো রোজ সেখানে যায়। তোরা কি করে জানলি? মালতীর মামার বাড়ি নয়নপুরে, ও নিজে চোখে দেখে এসেছে। তোমাদের জামাইকে আমি বলেছিলাম বলে রাগ করে সকালবেলা ঘর থেকে বেরিয়ে গেল। কখন ফিরবে কিছু বলেছে? বলেছে কলকাতা যাবে, ফিরতে রাত হবে। আজ রাতেই চাঁদপুরের মাটিতে আমি ওকে পুঁতে ফেলবো। ও নিরঞ্জন ঘোষকে চেনে না। আমার মেয়ের চোখ দিয়ে যে কফটা জল পড়েছে, ওর শরীরটাকে আমি ততগুলো টুকরো করে কাটবো। বাহ বাবা, কি বুদ্ধি! মালতীর কথা শুনে তুমি ঠিক করে ফেললে কি করবে? লোক জানাজানি হলে তুমি বাঁচবে? কি হবে? খুনের দায়ে জেলে যাব? তাই যাব। তবু আমার মেয়েটা তো অশান্তির হাত থেকে বাঁচবে। মাথা গরম না করে আগে খোঁজ নাও মদন সত্যি মেয়েটার কাছে যায় কিনা। তারপরে খোঁজ নাও কলকাতায় ওর কোনো সম্পত্তি আছে কিনা। ওর যে কাকার নামে কেস করেছে, ওই কাকার সঙ্গেও দরকার হলে দেখা করো। সব কিছু জানার পর তারপর যা হোক কিছু করো। সবচেয়ে আগে পঞ্চায়েতের সঙ্গে একবার কথা বলে নিও। মদনটা কত বড় শয়তান তাই ভাবছি। গ্রামের লোকজন, পঞ্চায়েত সকলের সঙ্গে এতদিন এমন ব্যবহার করেছে যে সবাই ওর প্রশংসা করছে। আর এখন যদি আমি বলতে চাই যে আমার মেয়েকে কষ্ট দিচ্ছে, বাইরে বদমাইশি করে বেড়াচ্ছে, কেউ আমার কথা বিশ্বাস করবে? বাবা, যা আবার হয়েছে, তুমি তুমি ওকে এখনো কিচ্ছু বলবে না। আগে ওর সম্বন্ধে খোঁজ খবর নাও। যদি দেখো ও যা বলেছে সব মিথ্যে, তবু ওর গায়ে হাত দিও না বাবা। ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিও। আমি জানি আমার কথা রাখতে গিয়ে তোমরা অনেক কষ্ট পাচ্ছ, আর আর একটাবার আমার কথা রাখো। মদনকে কষ্ট দিও না বাবা, কারণ আমি ওকে সত্যি ভালোবাসি। আমি ওকে সত্যি ভালোবাসি মা। আমাদের মেয়েটা বড্ড বোকা গো, বড্ড বোকা। তাই তো মদনকেও এখনো ভালোবাসে, বিশ্বাস করে। কিছুতেই ওর ভালোবাসাটা মরছে না। আর শয়তানটা সেই সুযোগটাই নিচ্ছে। আমি শুধু ভাবছি কলকাতার নাম করে শয়তানটা গেল কোথায়। এই শালা, এই নতুন শাড়িটা পরে তোকে যা লাগছে না, মনে হচ্ছে এক্ষুনি কোলে করে তোকে নিয়ে ওই বাড়িতে তুলি। ছাড়, তোর খালি মুখেই বড় বড় বাতলা, কাজের বেলায় ঢন ঢন। কবে থেকে বলছিস ওই বাড়িতে নিয়ে যাবি, নিয়ে গেছিস? তোর সঙ্গে এক ঘরে থাকবো, তারপর যাত্রা ফাত্রা ছেড়ে দিয়ে তোকে নিয়ে সংসার করব। কিন্তু তার হচ্ছে কই, তুই তো আমাকে খালি গিলেই চলেছিস। আর আমি দেখ কেমন বোকার মতো তোকে এখনো বিশ্বাস করে তোর আশা এখনো পথ চেয়ে থাকি। শালা ভালোবাসা মানুষকে বড্ড বোকা করে দেয়। আরে না রে না, তুই আমায় বিশ্বাস কর জুন, আমার না ও বাড়িতে একদম ভালো লাগে না। এই তো আজকে সকালবেলা মোহিনীর সঙ্গে ঝামেলা শুরু হয়ে গেল। আরে ছাড়, ওইসব ঝামেলা বিছানাতে গেলেই মিটে যাবে। না রে, এ এক বিশাল ঝামেলা। ওই যে সেদিনকে নয়নপুরে পালা শেষ করে এসে তোর বাড়িতে ছিলাম না রাত্রিবেলা, পরের দিন ভোরবেলা উঠে চলে গেলাম। এই সব কথা মোহিনীকে বলে দিয়েছে মালতী। মালতীকে? মোহিনীর ছোটবেলার বন্ধু। সে আমাদের দেখলো কি করে? আরে বলছি তার আগে এটা রাখ, 3000 টাকা আছে বুঝিস, সব মিলিয়ে 50 পাবো। 50 কি করে পাবো বলতো? হ্যাঁ, আমার এই শ্বশুরকে বলেছি যে আমার ওই সমস্ত জমি সম্পত্তি নিয়ে কেস চলছে, তো ওই কর্পোরেশন, উকিল এসবের খরচ বাবদ লাগবে। আচ্ছা ছাড়ো
সব কথা, বল মালতী জানলো কি করে? আরে যেভাবেই জানুক না, কথাটা তো সত্যি। তা আমিও ছাড়নেওয়ালা পাত্তর নই। আমি কি বলেছি বলতো? আমি বলেছি আসলে মালতী তো আমাকে বিয়ে করতে চেয়েছিল, আর আমি না বলে দিয়েছি। তাই মোহিনীর ওপর হিংসে করে এই সমস্ত কথা বলেছে। সত্যি তুই যা খজরা না। কে? আমরা মোহনদা এসে গেছি। আসি দাঁড়া। এই সময় আবার কে এলো রে বাবা? আয় আয় ভেতরে আয়। হ্যাঁ চলো চলো চলো। নে এটা খুলে বস। আচ্ছা জুই, তোমার সঙ্গে আলাপ করি দি। এটা হচ্ছে পঞ্চা, ওটা হচ্ছে বিল্টু, আর এটা হচ্ছে কানাই। এরা সব চাঁদপুরের ছেলে। আমি আজকেই ওদের আসতে বলেছিলাম। বাবা, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। ছি ছি, আপনি ভয় পেতে যাবেন কেন? আসলে আমরা আপনার আর মদনদার অভিনয়ের ভক্ত। আমাদের এখানে ধারে কাছে আপনাদের পাড়া হলেই আমরা দেখতে যাব। আসলে আমরা বেকার, সারাদিন কালভার্ট নয়তো এই চায়ের দোকানে আড্ডা মারি। মাঝে মধ্যে এই মহদার মতো কাউকে পেলে যাই, আর ভালো মন্দ মালটাল খাওয়ালে খাই। তারপর নেশার ঘরে ভাবি রাতটা কেটে গেলে সকালে একটা নতুন কিছু হবেই। কিন্তু কিচ্ছু হয় না, আরেকটা মরা দিন শুরু হয়। তবে মদনদা আমাদের পাড়ার জামাই, মদনদা ডাকলে আমাদের আসতেই হবে। নিশ্চয়ই আসবে। রোজ সন্ধেবেলা মদন এখানেই থাকে, যেদিন খুশি সেই দিনই চলে আসবে। দাঁড়া, গেলাস নিয়ে আসি। বোতলটাও এনো সঙ্গে। আরে বুঝতে না, বুঝলি তোদের সঙ্গে একটা জরুরি কথা আছে। কি ব্যাপার বলো? দাঁড়া, আগে এক গ্লাস করে ঢালি গলা, তারপরে বলবো। কই গো? আসছি গো আসছি, না ধরো। এই না তোমাদের বোতল। ধর ধর আমার গ্লাসটা বাড়ি দে। এবার বলো মোহনদা। বলি, মোহিনী যে আমার বউ সেটা তোরা জানিস, কিন্তু মোহিনীর সঙ্গে আমার বিয়ে হয়েছিল কি করে সেটা তো তোরা জানিস না। আমরা সেটা কি করে জানবো? হ্যাঁ, আমাদের তো কেউ বলেনি। হ্যাঁ, আসলে ওই মানভঞ্জন পালায় আমার কৃষ্ণর পাঠ দেখে মোহিনী আমার প্রেমে পড়েছিল। তো সে তার বাবা মাকে নাকি বলেছিল যে আমার সঙ্গে বিয়ে না দিলে গলায় দড়ি দেবে। তো তাই মেয়েটাকে বাঁচানোর জন্য আমি বিয়ে করেছিলাম। কিন্তু এই রাধাই হচ্ছে আমার আসল রাধা, মানে জুঁইকে আমি ভালোবাসি, আর তাই রোজ এখানে আসি। আমাকে আসতেই হবে। আর বাদ আসবে, যখন খুশি আসবে। কেউ কিছু বললে আমরা আছি। চাঁদপুরে আমাদের মুখের উপর কেউ কথা বলে না। থানা পার্টি সব শালা আমাদের হাতে। আরে সেই জন্যই তো তোদের কাছে বলতে চাই। বলো না কি হয়েছে? ওই মোহিনীর বন্ধু মালতী চিনিস? খুব ভালো করে চিনি। হ্যাঁ, ওই তো নরেন মাস্টারের মেয়ে। অত শত জানি না, তবে মালতী আমার বউকে গিয়ে বলে দিয়েছে যে আমি এখানে আছি। বহুত কিচাইন করছে মেয়ে, এই মেয়েটাকে একটু টাইট দিতে হবে। মোহনদা, তুমি ভেবো না, কোনো চিন্তা করো না, কাল সকালেই ব্যবস্থা করে দেবো। হ্যাঁ গো, কাল যে তুমি পঞ্চায়েতের সঙ্গে কথা বলতে গেলে, তো ওরা কি বললো? ওই উপপ্রধান যাদব তো খুব উত্তেজিত হয়ে বললে যে যা করার আজ রাতেই করবে। আমি অবশ্য বলে দিয়েছিলাম যে ওই মদনকে কোথায় কোথায় পাওয়া যায়। কিন্তু আমি ভাবছি পঞ্চায়েত যদি মদনকে জোর করে তাহলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। হ্যাঁ, লাভ ক্ষতির কথা এখানে উঠছে কোত্থেকে? শোনো শোনো, বলি সম্পর্ক যেখানে স্বাভাবিক হয় সেখানে মানুষ ঠান্ডা মাথায় লাভ ক্ষতির কিছু হিসেব করে। এখানে পঞ্চায়েত মদনকে একটা সাংসারিক নিয়ম মানতে বাধ্য করবে,
বর্তমানে সেইটাই খুব দরকার। তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়ে গেছে? কেন? আরে বাবা, মদনের মন যদি সেই মেয়েটার দিকে পড়েই থাকে, আর পঞ্চায়েত যদি জোর করে মোহিনীর ঘরে মদনকে ঢুকিয়ে দেয়, তাতে কিছু লাভ হবে? বরং ঘরে থেকে আমার মেয়ের উপর অত্যাচার করবে। সেটা বুঝতে পারছো না কেন? যত সহজে কথাটা বলছো তত সহজে ঘটবে না। আর তা যদি ঘটে তাহলে বুঝতে হবে যে এই নিরঞ্জন ঘোষ বেঁচে নেই। সারা জীবন শুধু গায়ে জোর দেখাতে গিয়ে বিপদে পড়েছো। অতীতের ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, আমিও তাই নিয়েছি। এবার এক নতুন নিরঞ্জন ঘোষকে দেখবে, যে নিরঞ্জন ঘোষ রাস্তার এই মদন পালকে আদর করবে, গায়ে মুখে হাত বুলিয়ে দেবে, ওর পছন্দ মতন জামা কাপড় খাবার কিনে দেবে, বাড়িতেও রাজার সম্মান পাবে। কিন্তু বাইরে বেরোলেই এলাকার লোক ওর মুখে থুতু দেবে। এসব কি বলছো তুমি পাগলের মতো? কথাটা শেষ করি, তাহলেই বুঝতে পারবে। বাইরের লোকের ব্যাপারে অতিষ্ঠ হয়ে মদন আমার কাছে নালিশ করবে, আর আমিও তাই চাই। তখন আমি ওকে পরামর্শ দেবো সবসময় বাড়িতে থাকতে, যাতে বাইরের লোক ওকে কিছু বলার সুযোগ না পায়। মদনকে তুমি বোকা ভেবেছো? তোমার এই কায়দাও বুঝতে পারবে না? পারবে, নিশ্চয়ই পারবে। আর তখনই তো আমার আসল খেলাটা শুরু হবে। মেয়ের কথা না ভেবে তুমি মদনের সঙ্গে কি করবে সে কথা ভাবছো? মেয়েটা কাল রাত থেকে না খেয়ে দরজা বন্ধ করেছে, এত বেলা হয়ে গেল এখনো দরজা খুলেনি। দরজা খোলেনি? তা বিজলিকে বলতে পারতো, ও ডেকে নিয়ে আসতো। বিজলি না পারলে তুমি নিজে গিয়ে ওকে ডেকে নিয়ে আসতে। অনেকবার ডেকেছি, কিছুতেই দরজা খোলেনি। মোহিনীর যদি কিছু হয় তাহলে আমি ঠিক মরে যাব। কি হবে আমার বেঁচে থেকে? ভুলটা জারি হোক, ভুলটা যখন হয়েই গেছে তখন সেটাকে আঁকড়ে ধরে আমি শূন্য ঘরে থাকবো কি করে? কাকিমা, কাকা, হ্যাঁ ওই উপপ্রধান যাদব বাবু এসেছেন, ডেকে নিয়ে আসবো? হ্যাঁ, যা যা, ওকে ডেকে নিয়ে ডেকে নিয়ে। আরে শোন, মোহিনী ঘুম থেকে ওঠেনি? হ্যাঁ কাকা, এক্ষুনি তো জানলা দিয়ে কথা বলে এলাম। কত করে বললাম, এত বেলা হয়ে গেছে, সেই কাল রাত থেকে না খেয়ে বসে আছিস, বেরিয়ে এসে কিছু খেয়ে নে বোন। তা বলে কি না, স্বামী এসে না ডাকলে দরজাই খুলবো না। তুই বলিসনি কাল রাত থেকে ওর বাবা আর আমি না খেয়ে বসে আছি? বলেছি কাকিমা, তাই শুনে আবার কাঁদতে শুরু করলে। হ্যাঁ গো, তুই মেয়েকে একবার গিয়ে বলো না। না, আমাকে দেখলে ও আরো ভেঙে পড়বে। আমি কি ওর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারবো? ওর মুখের দিকে তাকালে আমার মনে হবে ও বোধহয় আমায় বলতে চাইছে, বাবা তুমি যদি আমার জেদের কাছে হার না মানতে তাহলে বোধহয় আমাকে এতটা কষ্ট পেতে হতো। প্রত্যেক বাবা মা তাদের সন্তানের কাছে এত দুর্বল, সেটা বোধহয় সন্তানেরা জানে না। কাকিমা, কাপগুলো দাও। যা যা, তুই গিয়েছি যাদবকে পাঠিয়ে দে। হ্যাঁ কাকা। মেয়ের আর কি দোষ বলো? মেয়ের কান্নার জন্য তো আমি দায়ী। যাক, কপালে যা আছে তা তো কেউ খণ্ডাতে পারবে না। নিরঞ্জনদা, আরে এসো এসো যাদব, এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। কি হয়েছে ঠাকুরপো? তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবে। হ্যাঁ বৌদি, কিন্তু ভাবছি বলবো কি না। হ্যাঁ, এই ভাবনাটা যদি আগে ভাবতে তাহলে কষ্ট করে আজ এখানে আসতে হতো না। শোনো যাদব, গ্রামের যে কোনো লোক যখন কখন বিপদে পড়েছে তুমি আমাদের কাছে এসেছো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ছুটে গেছি, যেভাবে পেরেছি সাহায্য করেছি। তাই কাল রাত্রে আমি সুনীলবাবু আর তোমার কাছে গিয়েছিলাম, কারণ এখন আমি বিপদে পড়েছি। কিন্তু এ ব্যাপারে তোমার যদি কিছু বলা সম্ভব না হয় তুমি আসতে পারো। আপনি শুধু শুধু ভুল বুঝছেন দাদা। আসলে কাল রাতে আপনি আমাদের ওখানে যাবার পর আমি রাতেই নয়নপুরে গিয়েছিলাম। গিয়ে নিশ্চয়ই দেখলে আমার জামাই ওই যাত্রার নষ্ট মেটার ঘরে আছে। দেখেছি তো বটেই, সঙ্গে পাড়ার 3টে ছেলেকে সঙ্গে করে মদের আসর বসিয়েছিল। সেটা কি তুমি নিজের চোখে দেখেছো? না, তবে দরজার বাইরে থেকে পরিষ্কার সব কথা শুনেছি। আরও একটা সাংঘাতিক খবর আছে। ওগো, শুনলে তো? এবার কিছু একটা করো। তুমি নিজে নয়নপুর যাও, তারপর থানায় যাও, কিছু একটা করো। আমি আর সহ্য করতে পারছি না। চুপ করো না, কাঁদতে হয় বাইরে গিয়ে কাঁদো। আগে ও কি বলছে মন দিয়ে শুনি। হ্যাঁ যাদব, বলো কি সাংঘাতিক খবর? আগে তার আগে একটা কথা বলি। মালতী,
মালতী মানে আমাদের ওই নরেন মাস্টারের মশাইয়ের মেয়ে। ও নাকি মোহিনীকে মদনের নামে কিছু বলেছিল, সেই জন্য মদন পাড়ার 3টে ছেলেকে মদ খাইয়ে বলেছে মালতীকে টাইট দিতে। আমার তো ভীষণ ভয় করছে। আজকালকার বেকার ছেলে 5-10 টাকার জন্য যদি কিছু একটা করে বসে। অবশ্য আমি সুনীলদাকে বলেছি যে থানায় খবর দিয়ে নয়নপুর থেকে মদনকে তুলে আনতে। ও, তুমি এখন এসো। ওই আসল খবরটা, মানে সাংঘাতিক খবরটা তোমাকে আর দিতে হবে না, ওটা আমি জানি কি হবে। তোমরা এমনভাবে কথা বলছো মনে হচ্ছে তোমরা ছোটবেলা থেকে মদনকে চেনো। মানুষকে চিনতে গেলে কি সব সময় ছোটবেলাতে শুরু করতে হবে নাকি? তাছাড়া ছোটবেলা থেকে আমরা তোমাকে তো চিনি। ছোটবেলা আমরা একসঙ্গে কত হাডুডু এক্কা দোক্কা খেলেছি, তাতে লাভ কি হলো? লাভ কি হলো মানে? মানে একটাই, ছোটবেলা থেকে চিনো, তুমি আমাদের দেখলে এমন ভাব করো যেন চেনোই না। যদি মাথায় বুদ্ধি থাকতো তাহলে এই কথা বলতে পারতে না। তার আগে ভাবার চেষ্টা করতে যে কেন একটা অল্প বয়সী মেয়ে তোমাদের দেখে না চেনার ভান করছে। কোনো দরকার নেই ভাবা। শোনো মালতী, আমরা এখন যেটা নিয়ে ভাবছি সেটা তুমি শুনলে তোমার খুব একটা ভালো লাগবে বলে মনে হয় না। এই 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 তখন তুই কি একটা কথা নিয়ে হ্যাঁ আছিস বলতো? যার জন্য ওকে দাঁড়িয়েছিস সেটা বল না। সে কি রে, মালতীর সাথে কথা বলছি বলে তোর গায়ে লেগে গেল? এই কানাই, মুখ সামনে কথা বলবি কিন্তু। এই নিজের মধ্যে কি শুরু করলি? হ্যাঁ, কি শুরু করলি? শোনো মালতী, তুমি মদন নামে মোহিনীকে কি সব বলেছো? যা সত্যি তাই বলেছি। আর তাছাড়া আমি কার নামে কাকে কি বলেছি সেই কৈফিয়ত আপনাদের দিতে যাবো কেন? আলবাত দিতে হবে। মোহন একটা বিরাট অভিনেতা, আমাদের গ্রামের জামাই, আমাদের গ্রামের গর্ব। তার নামে নোংরা কথা বলে তার ফ্যামিলি লাইফ ডিস্টার্ব করবে, সেটা আমরা কিছুতেই সহ্য করবো না। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? মালতী যা বলার তো বলে দিয়েছে, এরপর তুই যাই করিস না কেন, ওকে মারিস, অপমান করিস, ওই কথাগুলো তার ফেরত আনতে পারবি না। সে কি রে বলটু, কাল রাতে মন্দার বসে মাল খেলি, খাবার খেলি, রাজার নাচ দেখলি, আজকেই পাল্টে? এটাকে পাল্টি খাওয়া বলে না। তোরা বলেছিলিস বলে গিয়েছিলাম, আর কালকে মদ খাওয়ার পর তো যদি সাপোর্ট না করতাম তাহলে তখন একটা ঝামেলা শুরু হতো, যেটা আমি চাইনি। কিন্তু তাই বলে মদনের মতো একটা নোংরা লোকের হয়ে তোরা মালতীকে অপমান করবি, সেটা কিন্তু আমি সহ্য করবো না। ওই ওই মদনদার নোংরা লোক, ওই মদনদার মতো লোকের সম্পর্কে কথা বলতে পারলি? হ্যাঁ পারলো, কারণ তোমাদের মতন ওর বিবেকটা এখনো মরে যায়নি। আর মদনদার মতন লোক বলতে তোমরা কি বোঝাচ্ছ? যে বাড়িতে একটা বউ রেখে বাইরে অন্য নোংরা মেয়ে নিয়ে ফুর্তি করে, তাদের হয়ে তোমরা ওকালতি করছো? হ্যাঁ করছি। তোমার জন্য মোহনদাকে মোহিনী অনেক কথা জিজ্ঞেস করেছে। আমরা চাই না তুমি মোহিনীর কানে কোনো রকম বিষ ঢালো। হ্যাঁ ঢালবো, কারণ মোহিনী আমার খুব প্রিয় বন্ধু, আর তাকে বাঁচানোর চেষ্টা আমি আপ্রাণভাবে করবই। আর আপনাদের যদি মদন পাল ভগ্নিপতি হতো, তাহলেও কি তার বদমাইশি আপনারা সহ্য করতেন? কি চুপ করে আছেন কেন, বলুন। সব মাস্তানি ফুস। যান এবার একটা গিয়ে কাজ করুন, থানায় যান, আর গিয়ে দেখুন আপনাদের গর্ব মদন পাল কেমন আছে থানায়। ও, তুই বোধহয় সেই যাত্রার কেষ্ট, আর কাল রাতে যার সাথে কাটালি সেই যাত্রার রাধা, তাই তো? হ্যাঁ। আমার ঠাকুরদা, আমার বাবা, কাকা, এরা সবাই অভিনয় করত, আমিও করতাম, শখ করে, অল্প বয়স, যে বয়সে সবাই নিজেকে উত্তম কুমার ভাবত, আর যে কোনো মেয়েকে সুচিত্রা সেন ভেবে প্রেম নিবেদন করত। সেই অভিনয়টা আমার এতদিন পরে কাজে লাগবে তা তো আমি ভাবিনি রে। শুনবি নাকি চন্দ্রগুপ্ত নাটকের ওই চাণক্যের ডায়ালগ? আমি একটু জল খাবো। এই চুপ! আমি যখন সংলাপ বলতাম হলের কেউ বাইরে বেরিয়ে যেতে পারতো না। জল খাওয়া তো দূরে কথা, কিচ্ছু চাইবি না। তার মানে? তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস? মন্ত্রী থেকে শুরু করে তোর ওই পুলিশ কমিশনার পর্যন্ত, এমনকি তোর ওই চাঁদপুর গ্রাম এবং তার আশেপাশের লোক জানে যে যুধিষ্ঠির ভট্টাচার্যের কাছে কৈফিয়ত চাইলে সে তাকে গুলি করে মেরে দেয়, নাহলে সে চাকরিটা ছেড়ে দেয়। বুঝতে পারছিস শালা? আপনি বোধহয় আমার পরিচয়টা জানেন না। আমি কে? চাঁদপুরের নিরঞ্জন ঘোষ আমার শ্বশুর। এবার বুঝতে পারছেন? পারছি, খুব ভালোভাবে বুঝতে পারছি। আর এটাও ভাবছি যে তোর সাথে তোর শ্বশুরকেও টানতে টানতে ওই গারদে পড়া উচিত ছিল আমার। আপনি নিরঞ্জন ঘোষকেও গারদে পুরবেন? হ্যাঁ পূর্ব, কারণ ওই নিরঞ্জন ঘোষ তোর মতো একটা কুত্তার বাচ্চাকে ঘর জামাই করে ঘরে ঢুকিয়েছে। আর তুইও কি রকম রে শালা? হ্যাঁ, যেই দেখলি বড় লোকের বোকা মেয়ে, অমনি তুই সুরসুর করে জামাই সাথে ঘরে ঢুকে বললি। আমি নিজে ইচ্ছে করে বিয়ে করতে যাইনি। আমার শ্বশুর মশাই পঞ্চায়েত প্রধানকে নিয়ে আমার ঘরে এসেছিলেন, তারপর অনেক তেল মেরে আমাকে বিয়ে করতে রাজি করিয়েছে। আর তুই এত বড় নেমো খারাপ বউটাকে ঘরে রেখে
তুই গিয়ে রাধার সাথে ফুর্তি করছিস? রাধা আমার ভাড়া করা মেয়ে ছেলে নয়, আমি ওকে ভালোবাসি, আর তাই রোজ রাতে ওর ঘরে আমি যাই। তাহলে সেটা বিয়ের আগে তুই নিরঞ্জন বাবুকে বলিসনি কেন রে? হ্যাঁ, খুব শেয়ানা হয়েছিস। ভেবেছিলি শ্বশুরের পয়সায় সারাটা জীবন মौज করে যাবি? হ্যাঁ, কিন্তু তোর তো সেই সুযোগ হবে না রে। আজ রাত থেকে তোর যে অবস্থা আমি করব, কাল সকালে তোর হাঁটা চলা করার কোনো ক্ষমতা থাকবে না। ওই র্যাটল সাপের মতো তুই যখন চলাফেরা করবি, ঝুরঝুর করে আওয়াজ হবে, তোর শরীরের একটা হাড় আরেকটা হাড়কে চিনতে পারবে না, কোনো ডাক্তার তোর হাড়কে সোজা করতে পারবে না। আর ওই যে রাধা, যার সাথে তুই বসে বসে রং রলিয়ে মানাচ্ছিস, সে তোকে ঘরে ঢুকতে দেবে না রে শালা। যুধিষ্ঠির বাবু, আগে হ্যাঁ আপনি, ও আপনার কথাতেই তো ওকে আমি অ্যারেস্ট করেছিলাম, এই সুয়ারটাকে। আর আপনি বোধহয় এখন ছাড়াতে এসেছেন। আসলে ব্যাপারটা হলো, আফটার অল ও তো এখনো নিরঞ্জন ঘোষের জামাই, তাই উনি বললেন। যা, খুব জোর বেঁচে গেলি। আর শোন, আমি যদি আবার শুনি তুই ওই রাধার সাথে ফষ্টি নষ্টি করছিস, তাহলে তোকে আমি 24 ঘন্টার মধ্যে ওই বাজারে টেনে এনে তোকে গুলি করে মারবো। যা, ভাগ শালা।